হসপিটালে অসুস্থ অবস্থায় বেডে শুয়ে নাফিস ইকবাল ছুটে এসেছেন পরম প্রিয় বন্ধু ক্রিকেট মাঠে সে সময়ের ঘনিষ্ঠ সতীর্থ মাশরাফি বিন মুর্তজা। বড় ভাইয়ের এমন অবস্থায় চিন্তিত ছিলেন নাফিসের ছোট ভাই। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিবি। এরই মধ্যে শুরু হয়েছে 3 সপ্তাহের ক্যাম্প। 2025 সালে যুবা টাইগাররা খেলবে একইভাবে অদ্ভুত ইন্টেন্ট দেখা যায় বাংলার ব্যাটারদের মাঝে। কেউ টেস্টে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সুইসাইড করে, আবার টি-20তে ধীর গতিতে ছুটে কেউ কেউ দলের 12টা বাজায়। কে যে কোন ফরম্যাটের জন্য ফিট, সমাধান পেতেই পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে ভিন্ন ছকে আগাচ্ছে নির্বাচক কমিটি। আমি যদি নন LM10 চোট এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন পোস্টার বয়ের সবশেষ আপডেট দিয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। দর্শক বন্ধুরা হাসপাতালে দেখতে গিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশরিফরা। সেই সাথে হাসপাতাল থেকে বের হয়ে সংখ্যামুক্ত জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো নিয়ে এবার জেগে উঠেছে বিসিবি এবং সেই সাথে বাংলাদেশের পাইপলাইন শক্ত করার জন্য এবার মাঠে নেমে পড়েছে বাংলাদেশের কোচরা। সেই সাথে শ্রীলঙ্কান কোচ নাবিদ নওয়াজ এবার অনূর্ধ্ব-19কে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে লিটন কুমার দাস এবং শান্তদেরকে নিয়ে কি পরিকল্পনা করছে বিসিবি, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই বর্তমানে নাফিস ইকবালের অবস্থা কেমন, সেই সাথে বাংলাদেশ ক্রিকেট এবং সেই সাথে বিশ্বের নানা ক্রীড়াঙ্গনের খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অবস্থান করছিলেন নাফিস ইকবাল। এই লোকটার পরিচয় আলাদা করে দেওয়ার কিছুই নেই। যাই হোক, গুরুতর অবস্থায় তাকে ঢাকায় উড়িয়ে আনা হয়েছে। সাক্ষাৎ শেষে মাশরাফি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের, জানিয়েছেন নাফিসের বর্তমান অবস্থা। আল্লাহর রহমতে এখন ভালো আছে। এনজিওগ্রাম হয়েছে, ব্রেন এনজিওগ্রাম করছে। এমআরআই তো ওর ওই যে বল লাগার জন্য প্লেট ছিল একটা, এই জন্য এমআরআই করতে পারিনি। তো এখন আবার ডক্টর আসবে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে। একটা ভ্যাসেলে বোধহয় একটা প্রবলেম আছে, বাট সোফার ভালো আছে। মাথায় বল কবে লেগেছিল? মাথায় না, ওর ব্যাটিংয়ের সময় চোখে বল লাগছিল, তো এখানে একটা প্লেট আছে, যে জন্য ব্রেন এমআরআই করতে পারিনি। তো ব্রেন এনজিওগ্রাম বোধহয় সম্ভবত এটা করেছে, এখন ভালো আছে। নাফিসের এই অবস্থায় তার আশেপাশে এত ক্রিকেটারদের ভিড় হয়তো কাম্য নয়। তবে এত ক্রিকেটার কেন এসেছেন জানেন? বাংলাদেশ দলের লজিস্টিক এই ম্যানেজারের তুলনা বন্ধু মাশরাফির সঙ্গেও চলে। মাশরাফি ঠিক যেমন দলকে আগলে রাখতেন, নাফিস ইকবালও করেন তাই। জুনিয়র ক্রিকেটারদের খুব কাছের মানুষ হিসেবেই বিবেচনা করা হয় নাফিসকে। তিনি এমন অসুস্থ হবেন আর ক্রিকেটাররা দেখতে আসবেন, এটাই স্বাভাবিক। এই তো ভালোবাসা, এই তো সহমর্মিতা। সত্যিকার অর্থে এই মানুষগুলো ক্রিকেটের সম্পদ। জাতীয় দলের যে বাহ্যিক সাফল্য আপনারা দেখতে পান, তাতে এই লোকটার ভূমিকাও কম নয়। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম। নাফিস ইকবালকে কেমন দেখে আসলেন? কত কি অবস্থায় আছে নাফিস ইকবাল এখন? আল্লাহর রহমতে এখন ভালো আছে। এনজিওগ্রাম হয়েছে, ব্রেন এনজিওগ্রাম করছে। এমআরআই তো ওর ওই যে বল লাগার জন্য প্লেট ছিল একটা, এই জন্য এমআরআই করতে পারিনি। তো এখন আবার ডক্টর আসবে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে। একটা ভ্যাসেলে বোধহয় একটা প্রবলেম আছে, বাট সোফার ভালো আছে। মাথায় বল কবে লেগেছিল? মাথায় না, ওর ব্যাটিংয়ের সময় চোখে বল লাগছিল, তো এখানে একটা প্লেট আছে, যে জন্য ব্রেন এমআরআই করতে পারিনি। তো ব্রেন এনজিওগ্রাম বোধহয় সম্ভবত এটা করেছে, এখন ভালো আছে। বাকিটা আকরাম ভাইরা আছে বলবে। ঠিক আছে ভাই। ডিফেন্স করার কথা ছিল, তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এই দুঃখ কাটবে কিভাবে? অদ্ভুত ইন্টেন্ট দেখা যায় বাংলার ব্যাটারদের মাঝে। কেউ টেস্টে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে সুইসাইড করে, আবার টি-20তে ধীর গতিতে ছুটে কেউ কেউ দলের 12টা বাজায়।
কে যে কোন ফরম্যাটের জন্য ফিট সমাধান পেতেই পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে ভিন্ন ছকে আগাচ্ছে নির্বাচক কমিটি। আমি যদি স্পেসিফিক এইচপি নিয়ে বলি, এখানে আমরা কিন্তু আপনি যদি দেখেন প্লেয়ার লিস্ট এবং 25 জনের স্কোয়াডটা, সেখানে দেখবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রতি প্লেয়ারের নাম রয়েছে এবং তারা প্রতিটা প্লেয়ারই কিন্তু তার তার জায়গা থেকে স্পেশালিস্ট। আমরা এই জায়গাটায় ফোকাস করার চেষ্টা করেছি, স্পেশালিস্ট জায়গাগুলো যেন তারা আরও স্ট্রং করতে পারে। বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। আমরা কিন্তু সিলেকশন প্যানেল তৈরি করার পরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমরা ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কীভাবে রেডি করতে পারি এবং ডিফারেন্ট ফরম্যাটের জন্য প্লেয়ার এই যুগে আসলে দরকার। আমরা জানি যে 3টা ফরম্যাটে অনেক সময় সব প্লেয়ার কন্টিনিউ করতে পারে না। সো ডিফারেন্ট ফরম্যাটের যে প্ল্যানগুলো সেগুলো এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। এইচপিতে আমি কাউকে আলাদাই ক্যাটাগরি এখনই করব না, বাট তাদের তৈরি করার ক্ষেত্রে সেই প্রোগ্রামগুলো মাথায় রাখবে কোচরা এবং তাদেরকে সেভাবে তৈরি করার প্রসেসটা করবে। বিকজ 2-3 বছর পরে কিন্তু এরাই আশা করছে বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে। সো তারা যদি এখনই ওই ডিফারেন্ট ফরম্যাটের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেয় তখন রেডি স্টেজে যাবে। টি-20 বিশ্বকাপের বাজনা শেষ, বনেদি ফরম্যাটে ফেরার সময় মুশফিক মিরাজদের প্রস্তুতি চলছে লাল বলে আলো কাটতে। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আসছে 5 মাসে 8টা টেস্ট খেলবে বাংলাদেশ। চ্যালেঞ্জ জিততে চায় নির্বাচকরা। নেক্সট যে টেস্ট খেলবে সেটা হলো পাকিস্তানে, বাংলাদেশ টিম খেলবে অগাস্টে। তার আগে এই টিমের একটা পাকিস্তান সফর হওয়ার কথা। টেস্টে যাদেরকে আপনারা বিবেচনা করতে পারেন তাদেরকে আসলে আগে কন্ডিশন বোঝানোর একটা প্ল্যান আছে কিনা? আমাদের টিমটা যখন যাবে 4 দিনের ম্যাচ খেলবে 2টা এবং 3টা ওয়ানডে রয়েছে। পাকিস্তানে যেহেতু আমাদের টেস্ট রয়েছে, তার আগে আমাদের এ টিমের ট্যুর রয়েছে, 4 ডে ম্যাচ এবং ওয়ানডে রয়েছে সেখানে। সো আমরা সাধারণত টেস্টের দিকে প্রায়োরিটি দিলে আমাদের প্লেয়াররা অনেকদিন খেলার বাইরে রয়েছে এবং আমাদের যেহেতু তারা খেলার বাইরে রয়েছে ওইখানে আমরা এ টিমে ওই টেস্ট টিমের কিছু প্লেয়ারদেরকে হয়তো পাঠাতে পারি। সামনে তো অনেক টেস্ট ম্যাচ আছে। আমরা টেস্টে আসলে ভরাডুবি বলা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপ দুইবারই আসলে শেষের দিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই লজ্জার বিষয়। তারপর আসলে এবার যে আপনারা নতুন একটা সিলেকশন প্যানেল বলা যায়, আপনাদের এই টেস্ট টিমের উন্নতির মাঠের রেজাল্ট এগুলো নিয়ে আসলে ডিফারেন্ট কি পরিকল্পনা করছেন বা কোনো কিছু বাস্তবায়ন করতে যাচ্ছেন কিনা? আসলে ডিফারেন্ট না, আসলে টেস্ট ক্রিকেট খেলার জন্য যেটা দরকার, যে মানসিকতা, যে মোটিভেশন, যে প্রিপারেশন দরকার, সেই জায়গাটায় আমরা ফোকাস করার চেষ্টা করছি। আসলে আমাদের এই টেস্ট প্লেয়ারে কিন্তু ম্যাচ জিতেছে, এই টেস্ট প্লেয়ারে হয়তো খারাপ করেছে। সো এই টেস্ট প্লেয়ারদের সেই জায়গাটায় আবার মনোযোগ ফিরিয়ে আনা, সেই সাকসেসটা কীভাবে তারা পেয়েছিল সেই জায়গাটায় মানে ব্যাক করানোর ক্ষেত্রে যে প্রিপারেশনগুলো দরকার আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেটা কোচ এবং ম্যানেজমেন্ট কিন্তু সেটা করছে। আমরা হয়তো প্লেয়ারদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কথা বলছি বা কমিউনিকেশন করছি। অগাস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের মাটিতে 2টা করে 4টা টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরে ডাবল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকা। বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরেও 2বার লাল বলের খেলায় নামবে টাইগাররা। ম্যাচের বিরতি শেষে কোয়ার্টার ফাইনালে পুরো 90 মিনিট খেলেন মেসি। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন LM10। চোট এখনও তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন পোস্টার বয়ের। সবশেষ আপডেট দিয়েছেন আর্জেন্টাইন বস। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আমার ধারণা ও ঠিকঠাকই ছিল। আমরা তাকে ম্যাচ শেষ হবার মিনিট 4 আগে শেষবার জিজ্ঞাসা করেছিলাম এবং হ্যাঁ, আমরা দারুণ খেলে সেমিতে পৌঁছেছি, যা আমার মতে দারুণ অর্জন। এটাই ফুটবল। সবাই ভেবেছিল আমরা শিরোপার অন্যতম দাবিদার, তবে আমি মনে করি সবগুলো দলই নিজেদের যোগ্যতার দারুণ প্রমাণ দিয়ে যাচ্ছে। এদিকে সেমিতে পৌঁছে উচ্ছ্বসিত আলবিসেলেস্তে সমর্থকরা। দলের পারফরমেন্স মন না ভরালেও সেমিফাইনাল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। ম্যাচ জিতে ভালো লাগছে, স্বস্তি পাচ্ছি। দলের পারফরমেন্স গড়পড়তা ছিল। শুরুতে ভালো হলেও শেষের দিকে অনেক বাজে খেলেছি এবং ইকুয়েডর গোল দিয়ে দেয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জিতেছি এবং সেমিতে কাদের বিপক্ষে খেলবো তা জানার অপেক্ষায় আছি। সেমিতে ভেনেজুয়েলা আর কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং সেই সাথে বিসিবির এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ভাবতে শুরু করেছে এবং সেই সাথে পাইপলাইনে কাজ করতে শুরু করে দিয়েছে বাংলাদেশি কোচরা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে নাফিস ইকবালের এই অবস্থা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।